জেল জীবনে প্রথম রাতটা যখন আমি লকআপে ছিলাম, খুব ভালো একটা ঘুম হয়েছিল। তো আমার সাথে যে ছিল সে বলল যে মানে এত আরামে কি করে ঘুমাইলে তুমি? তো আমি বললাম যে আরামে কেন ঘুমাবো না, 3 বছর ধরে টেনশন ছিল যে কবে না জানি ধরা খাই, কিন্তু আজকে সেই রাতটা, যে রাতটায় আমি ধরা খেয়ে আজকে তো গেছি, টেনশন করার কিছু না। এবং কাটাকাটির এক পর্যায়ে আমি একজন পুলিশের পা জড়িয়ে ধরেছিলাম। আমার নাম কবির বিন সামাদ, যদিও ভালো নাম আরো একটা ছিল, সেটা হলো ইকরামুল কবির। সবাই তো কবির বিন সামাদ নামে বোধহয় চিনে, রাইট? ওকে, বয়সটা কত? আমার বয়স 37 বছর। জন্ম জেলা? জন্ম জেলা যশোর। যশোরে। শৈশব থেকে যদি বলি, একজন শিক্ষানুরাগী। আমার আব্বা প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। শৈশব থেকেই একটু স্বাধীন চেতা, আর আব্বা অনেকটাই সৃষ্টিশীল মানুষ ছিলেন। আমার ছোটবেলায় আব্বা আমাকে গান শেখাতেন, ইসলামী সঙ্গীত শেখাতেন, কারণ আব্বাও ছিল একজন ইসলামিক স্কলার। উনি জেনারেল হলেও কোরআন হাদিসের জ্ঞান এত রাখতেন যে ওই সময়ে আমাদের অঞ্চলে খুবই পপুলার ছিলেন। এবং আব্বা যখন মারা গিয়েছেন কোন একটা মাহফিল থেকে ফেরার পথে, তখন আব্বার ডায়েরি ফ্লাপ ছিল, মানে এতগুলো প্রোগ্রাম যে যেটা আপনার বাবা ওয়াচ করতেন? আব্বা ওয়াচ করতেন। মাশাআল্লাহ। মারা যাওয়ার পরেই মূলত জীবনের খারাপ দিনগুলো শুরু হয়েছিল। আপনার বয়স কত তখন? আব্বা যখন মারা গিয়েছেন তখন আমার বয়স 14 বছর। আপনি বড় সবার? আমি সবার বড়। কয় ভাই বোন ছিলেন আপনারা? সবার বড় বলতে একটু ভুল হয়ে গেল, মানে আমি ভাইদের বড় আর কিছু। আমরা 2 ভাই 3 বোন। তো আমার বড় 2 বোন আছে, আর আমার ছোট বোন, তারপরে ছোট ভাই। জি। ক্লাস 8 থেকে সবেমাত্র 9-এ উঠছি। মা অনেক চেষ্টা করেছেন যে কোনো না কোনোভাবে যেন বাবার দিয়ে যাওয়া স্বপ্ন। আব্বা প্রায়ই বলতেন যে আমি যে জায়গাটা রেখে যাচ্ছি সেখানে শুধু কবির বলবে যে আমি মাস্টার আব্দুল সামাদের সন্তান, এতটুকুই তার জন্য যথেষ্ট হবে। কিন্তু একেবারে ছোটবেলাতে বাবা হারানোর কারণে ওইগুলো আর তেমন কাজে লাগেনি। তো আস্তে করে দাখিল পাশ করলাম। এরপরে আমরা কাছাকাছি ভর্তি হয়েছিলাম কলেজে, ইন্টারে। দাখিল থেকে অবশ্যই জেনারেল লাইনে চলে গেছিলাম। পরিবারে অশান্তি বলতে অভাব শুরু। পরীক্ষার ফি অথবা ক্লাসের মাসিক যে বেতন, এগুলো দিতে পারতাম না। মা মাঝে মাঝে কান্না করতো যে কিভাবে, বা খাওয়ার সময় দেখা যাচ্ছে যে তরকারি নেই। এরকম দিন আসছে যে আমাদের তরকারি ছাড়াই অনেকগুলো দিন গেছে। এমনকি মা, এটা বলাটা সুন্দর হবে কিনা জানি না, যে মা অনেক সময় মানুষের কাছে হাতও পেতেছেন আমাদের মুখে আহার তুলে দেওয়ার জন্য। আমি যখন কলেজে ইন্টারে ফার্স্ট ইয়ারে, তখন আমার কলেজের বেতন পরিশোধ করার জন্য আমি একবার হোটেলে চাকরি নিয়েছিলাম। কি চাকরি ছিল এটা? এটা ছিল হোটেলে প্লেট ধোয়া, মোছা করা এবং খাবার বন্টন, এগুলো। এটার কি পদবি বলে জানি না, 30 টাকা বেতনে। তো আমি যখন কলেজ থেকে ডিউটির জন্য গেলাম, ওখানে এক মহিলা কাজ করতো। ও আমাকে দেখে বললো যে বাবা আসছো ঠিক আছে, তোমার কাজ করা লাগবে না, তুমি থাকো, সন্ধ্যাবেলা 30 টাকা নিয়ে তুমি চলে যেও। মানে আমার দিকে তাকিয়ে। তো এটা তো আর করা যায় না। এরপরে যে মাকে বললাম আমি না হয় বাইরে চলে যাই। তো ঢাকাতে মা আমাকে 1300 টাকা ধার করে ঢাকায় পাঠিয়ে দিল। বাইরে চলে যাওয়া মানে ঢাকায় চলে আসা, যে আমাদের এলাকা থেকে অন্তত কিছু করে সংসারটা চালিয়ে নেওয়া যায় কিনা। তো ঢাকাতে আসলাম। তখন মিড স্টার বলে একটা গার্মেন্টস ছিল মিরপুর 14 নম্বরে। জি। এখানে আমি চাকরি নিয়েছিলাম এবং 1800 টাকা ছিল বেসিক, আর ওভার ডিউটি করে আরও 1800 টাকা, মোট 3600 টাকা ইনকাম করতাম। কিন্তু এখানে খাওয়া এবং থাকা বাবদ চলে যেত 1300 টাকা, এবং আনুষঙ্গিক কিছু খরচ মিলায়ে প্রায় 1800 বা 2000 টাকা খরচ হয়ে যেত। বাকি টাকাটা থাকতো। আপনার ইন্টারটা পড়া হলো না এই সময়, শুধু ভর্তি হয়ে চলে আসা? ফার্স্ট ইয়ার ফাইনাল দিয়ে চলে আসছিলাম। আচ্ছা। এরপরে যে আসার পরেও অনেক কষ্ট গেছে। মায়ের জন্য খুব পরাণ পড়তে লাগলো যে মা থাকে একা, আমি চলে যাব। মাকে ফোন দিলাম, তখন 10 টাকা মিনিটে কথা বলা যেত। ফোন ধরিয়ে দিত, 10 টাকা করে মিনিট নিত। তো আমি যখন প্রথম আসলাম, আসার পরে মাকে ফোন দিলাম, মা আমি তো ঢাকায় থাকতে পারতেছি না, আপনার জন্য পরাণ পড়ে। তো মা ওই সময় বললো যে আমার জন্য পরাণ পড়ে এটা ঠিক আছে, তুমি যে 1300 টাকা তোমার ধার করে দিলাম ঢাকায় যাওয়ার জন্য, এই 1300 টাকা তুমি ঢাকা থেকে ইনকাম করে নিয়ে আসবা, কারণ এই 1300 টাকা পরিশোধ করার মতো টাকা আমার কাছে নেই। তো এটা আমি যখন গার্মেন্টসে কাটিং সেকশনে কাজ করতাম, ওখানে কান্না করতেছি যে মা আমাকে এইভাবে বললো যে 1300 টাকা ইনকাম করে নিয়ে যেতে হবে, আসলে দেওয়ার কোনো পরিস্থিতি নাই। তো ঝিনাইদহের একজন ছিল, সে কোয়ালিটি কন্ট্রোলার, ও আমাকে বললো কান্না করছেন কেন? তো আমি বললাম আমার মায়ের জন্য খুব পরাণ পড়ে, তার জন্য। তো বললো মা কি বলে?
তো আমি বললাম মাকে ফোন দিয়েছিলাম দুপুরে খাইতে যেয়ে, মা বললো যে তুমি যে 1300 টাকা নিয়ে ঢাকায় গিয়েছো ধার করে দিয়েছি, এই টাকা ইনকাম না করে আসবো না, কারণ আমি এটা কোথা থেকে পরিশোধ করব। চিন্তা করা যায়। তো তারপরে যে উনি বললেন যে একটা উদাহরণ দিলেন যে যদি মা অসুস্থ হয় তো সেই মায়ের পাশে বসে কান্না করাটা বেটার হবে নাকি মায়ের জন্য মাকে ছেড়ে রেখে ডাক্তার ডাকতে যাওয়া বেটার হবে। তো আমি বললাম নিঃসন্দেহে ডাক্তার ডাকতে যাওয়াটাই বেটার হবে। তো বললো ধরে নেন যে আপনি ঢাকাতে আসছেন মায়ের জন্য ডাক্তার ডাকার জন্যে, আপনি এটা মনে করে যে আপনার মায়ের অসুস্থ, আপনার মায়ের রোগ হয়েছে, তিনি অসুস্থ, কারণ কি, কারণ টাকা নেই, সংসার চালাতে পারে না, সেই সংসার চালানোর জন্য আপনি ডাক্তার ডাকতে আসছেন, আর সেটা হলো টাকা। এটা ইনকাম করে যখন বাড়িতে যাবেন তখন দেখবেন মা সুস্থ হয়ে গেছে। ওই সান্ত্বনাটা কাজে লাগে এবং আমি দীর্ঘ 4 মাস কাজ করি। তো আবার বাড়িতে গেলাম, যাওয়ার পরে মা বললো তুমি এক কাজ করো, আবার লেখাপড়াটা কন্টিনিউ করো। তো তখন আমি আলেম ফার্স্ট ইয়ারে আবার ভর্তি হলাম, ওকে, যে আবার পড়াশোনাটা কন্টিনিউ করব। কিন্তু কিছুদিন পরে আবারও সেই পুরাতন কষ্ট। তো মা বললো এক কাজ করো, তুমি বিদেশে চলে যাও। তো কিভাবে যাব, এত টাকা তো নেই। তো বাবার রেখে যাওয়া কিছু জমি ইতিপূর্বে বিক্রি হয়ে গেছিল, তো তার থেকে আরও 1 বিঘা জমি বিক্রি করে মা টাকা দিল বিদেশ যাওয়ার জন্য। তখন পথঘাট চিনতেন, মানে কার মাধ্যমে যাবেন, কিভাবে যাবেন? এই জমির তখন বাজার মূল্য ছিল 1 লাখ টাকা, এবং সেই 1 লাখ টাকা দিয়ে 1 বিঘা জমি 1 লাখ টাকা, জি সেই সময়। জি, এখন সেই জমির দাম এখন 20 থেকে 25 লাখ টাকা, যেটা কেনার মতো টাকাও বলা যায় সারা জীবন প্রবাসী থেকেও ইনকাম করা হয়নি, এরকমই বলতে হয়, মানে যতদিন থেকেছি আর কি। তো ওই জমি বিক্রি করার পরে মা আমাদের ওখান থেকে লোক পাঠাতো, যারা তাদের সাথে যোগাযোগ করে দিল, আমাদের কিছুটা পরিচিত, এবং তারা আমাকে মালয়েশিয়ায় পাঠিয়ে দিল। মালয়েশিয়া আমার মামা থাকতেন, ছোট মামা, ছোট মামার কাছে নিয়ে যেয়ে দিল। ছোট মামা আমাকে আমার জন্য জব দেখে রেখেছিলেন এবং সেখানে জব করতাম। নর্মালি তখন বাংলাদেশি টাকায় 15-20 হাজার টাকা বেতন পেতাম। কিসের জব ছিল ওটা? ওটা ছিল একটা ফ্যাক্টরিতে, প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করা। তো কিছুদিন পরে এক চায়না বস ছিল, ও আবার চায়নাতে যেয়ে কোনো এক কারণে সে আর ফিরে আসলো না। তো ফিরে আসলো না, এটা মানে ফিরে আসে না, আমরা কাজ করে যা কাজ দিয়ে গেছিল সব শেষ, কিন্তু উনি আর আসে না। উনি ছিল চাইনিজ, মালয়েশিয়াতে এসে ব্যবসা করতো। পরে আমরা কি করব, তো মামা আবার ওই ফ্যাক্টরি চেঞ্জ করে একটা কাঠের ফ্যাক্টরিতে চাকরি দিল, সেখানে ফার্নিচারের বিভিন্ন সামগ্রী তৈরি হতো। আমার ওই সময় তো পারমিট নাই, যেহেতু গিয়েছি এটা ছিল ট্যুরিস্ট ভিসায় যাওয়া, যে ওখানে থেকে যাওয়া, যে কোনো এক সময় বৈধতার অ্যাপ্লাই করব। তো সেখানে রাতের 2টায় একদিন অপরাসি দিল পুলিশ এসে, এবং আমরা সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিল, আমিও দৌড়ানো শুরু করলাম। এবং আমার এখনও মনে পড়ে ওই দিনের দৌড়টা এত জোরে দিয়েছিলাম যে আমার পায়ের 10টা আঙুলেই রক্ত জমে গিয়েছিল। তারপরেও শেষ রক্ষা হয়নি, ধরা খাইছিলাম, পুলিশ ধরলো। তারপরে এটা এই সিস্টেমে এখনো মালয়েশিয়াতে মানুষ যায়, যে ওখানে যাওয়ার পরে কিছুদিন পরে, কিছু মাস পরে মালয়েশিয়া সরকার সুযোগ দেন পারমিট করার, সেই সুযোগটার আশায় যাওয়া হয়েছিল। তো সেই সুযোগ পাওয়ার আগেই আমরা আপনি ধরা পড়ে গেলেন। ধরা পড়ে যাওয়ার পরে আমি তো চিন্তা হচ্ছিল যে আমি মাকে কি জবাব দেব, পরিবারকে কি জবাব দেব। তো যারা আমাকে ধরলো ওদের কাছে খুব কাদাকাটি করলাম, তখন আমি ভালো করে ভাষাও জানি না, এবং কাদাকাটির এক পর্যায়ে আমি একজন পুলিশের পা জড়িয়ে ধরেছিলাম, এবং পা জড়িয়ে ধরার পরে কিছুটা কাজ হয়েছিল। ও বললো ঠিক আছে, তোর ব্যাপারে আমি একটু দেখবো। তো আমার মামা আবার একটা কার্ড করে দিছিল, যে এই কার্ডটা যদি কখনো ধরা খাও তাহলে এটা দেখাবা। তো আমি তো ভাষা বুঝি না, ওরাও বুঝাইতে পারি না। তো এক বাংলাদেশি ছিল যার পারমিট আছে, তাকে দিয়ে এই পুলিশটা জিজ্ঞাসা করলো, যে এর কাছে জিজ্ঞেস করে কতদিন আসছে। তো আমি বললাম আমি 6 মাস মতো আসছি। তারপরে পারমিট আছে কিনা, আমি বললাম পারমিট তো ওইভাবে বুঝি না, মামার কাছে আসছি, মামা একটা কার্ড দিয়েছেন, তো সেই কার্ডটা কোথায় আছে, আমার বাসায় আছে। তো তাইলে দৌড়ালি কেন? দৌড়াইছি, সবাই দৌড়াচ্ছে, আমিও দৌড়াইছি ভয়ে, যে যদি ধরা খাই। তো বললো সেই কার্ডটা দেখাতে পারবি? হ্যাঁ। তো তারপরে নিয়ে গেল, এবং সেই কার্ডটা দেখে বললো যে ঠিক আছে, এটা যেহেতু তোমার আছে, তোমার ছেড়ে দিলাম। তো এই প্রথম যাত্রায় বেঁচে গেলাম। এরপরে আরো 2.5 বছর থাকতে পারলাম ভালোভাবে। 2.5 বছর পরে আবার এর মধ্যে আর পারমিটের সুযোগ হয়নি, পারমিট দেয়নি। তারপরে একটা প্রোগ্রাম, ওখানে আমি এই 2-2.5 বছর থাকতে থাকতে অনেকের সাথে পরিচিতি, এবং সেই জায়গা থেকে দাওয়াতি কাজের জন্য মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে যাওয়া এবং প্রোগ্রাম করানো।
তো একটা প্রোগ্রাম করানোকে কেন্দ্র করে আমাদের চাঁদপুরের একজন ভাই উনি আমাকে বলল যে এই প্রোগ্রামের আয়োজন তুমি করতেছো, তোমার বোঝা উচিত তোমার কিন্তু পারমিট নাই, তোমার কিন্তু যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো আমি এটা বুঝি নাই যে উনি সফটলি আমাকে একটা হুমকি দিয়েছেন। পরবর্তীতে ওই প্রোগ্রামটা করাকে কেন্দ্র করে উনি অভিযোগ করলেন ইমিগ্রেশনে, এবং ইমিগ্রেশন এসে আমাদেরকে ধরে নিয়ে গেছিল। মালয়েশিয়ার ইমিগ্রেশন ধরে নিয়ে যাওয়ার পরে আমাদের মানে আমাকে 1 বছর জেল দেয় আর কি। জেল জীবনে প্রথম রাতটা যখন আমি লকআপে ছিলাম, খুব ভালো একটা ঘুম হয়েছিল। তো আমার সাথে যে ছিল সে বলল যে মানে এত আরামে কি করে ঘুমাইলে তুমি? তো আমি বললাম যে আরামে কেন ঘুমাবো না, 3 বছর ধরে টেনশন ছিল যে কবে না জানি ধরা খাই, কিন্তু আজকে সেই রাতটা, যে রাতটায় আমি ধরা খেয়ে গেছি, টেনশন নাই। এই ছিল প্রথম ঘুমটা। এবং মালয়েশিয়ার জেলটা তো খুবই কষ্টের। ওয়াশরুম মানে প্রথম 7 দিন রিমান্ডে রাখছিল, এবং এই রিমান্ডে আমাদের দেখাচ্ছে ইমিগ্রেশনে যতদিন রেখেছে ততদিন টয়লেটে যাওয়ার জন্য হ্যান্ডকাপ পরাতো। যদি টয়লেটে যাইতে যেতাম, একটা হ্যান্ডকাপ আমার হাতে, একটা ইমিগ্রেশনের হাতে, মানে যে 2টা সিকুলি থাকে, এবং দাঁড়িয়ে থাকতো আর টয়লেট করতে হতো। এরকম পরিস্থিতি বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। এরপরে আমাদের ব্লান্তিক ক্যাম্প বলে একটা ক্যাম্প আছে, যেটা কেডা ডিস্ট্রিক্টে, এক বাগানের মধ্যে, সেখানে নিয়ে গেল অনেক পথ গাড়ি চালায়। তারপরে সেখানে 7-8 দিন পরে আমাকে কোর্টে উঠালো, এবং কোর্ট থেকে 1 বছরের জেল দিল। তারপরে ফুকক চিনা বলে একটা জায়গা আছে, সেখানে জেলখানা আছে। এটার জেলখানারও তো মালয়েশিয়ায় পিঞ্জিরা বলে, তো পিঞ্জারা ফুকক চিনা, সেখানে দীর্ঘ 8 মাস আমার। কি হতো ওখানে, রুটিন কি ছিল? ওখানে যে মানে জেল, তো জেলের মধ্যে কাজ করার সুযোগ ছিল। আমি ওখানে রান্না বান্নার কাজ করতাম। রান্নাবান্না, বাড়িতে যোগাযোগ করা, এগুলো কোনো কিছু সবকিছু অফ? হ্যাঁ, না, যোগাযোগ করা যেত। ওখানে চিঠির ব্যবস্থা ছিল। ওই চিঠি আমরা যে কাজ করে যে টাকা পাতাম, ওই টাকা দিয়ে আবার ওই চিঠি কেনা যেত। আচ্ছা, একটা পাতা, সেই পাতারই মানে লিখতে হবে, লেখার পরে ওইটা আবার আটা দিয়ে ওইটাই মানে ওইটাই খাম, ওইটাই চিঠি। তো ওইটা লিখে আমরা পুলিশের কাছে জমা দিলে ওইটা বাংলাদেশে আসতো। তো এটা আসতে 10-15 দিন লাগতো। আবার বাড়ি থেকে যখন অ্যাড্রেস পেয়েছে তখন আবার বাড়ি থেকেও চিঠি পাঠাতে পারতো। আচ্ছা। তো আমার মা আবার আমার ধরা খাওয়ার খবরে, তখন তো ফোনে যোগাযোগ করা কোনো সম্ভব হয়নি, মা ছাড়ানোর জন্য অনেক জায়গায় অ্যাপ্লাই করেছে। এমনকি আমাদের যতটুকু জমি জায়গা ছিল বন্ধক রেখে টাকা পয়সা দিয়েছে। আমি যখন চিঠি পাঠাই, চিঠি যাইতে যাইতে মার এগুলো করা শেষ, মায়ের মন তো। তো তারপরে 8 মাস ওখানে মোটামুটি এর মধ্যে দিয়েই গেছে। কখনো দেখা যাচ্ছে ভুল করলে পুলিশের হাতে মার খাওয়া, বা অন্য বিষয়, অন্য শাস্তি, এগুলো জেলখানা, তো জেলখানায় যে শাস্তিগুলো থাকে। পরবর্তীতে জেল শেষ হওয়ার পরে ফ্লাইট করে চলে আসা। তো টিকিট তো বাধ্য করে, মানে আলটিমেটলি তখন আর আপনি কোথাও যেতে পারবেন না, সরাসরি ওরা নিয়ে আসে, সরাসরি নিয়ে এসে এয়ারপোর্টে দিয়ে যায়। কিন্তু ওখানে বলে না যে মালয়েশিয়ার জন্য একবার বন্ধ করে দেয়, এরকম কোনো কিছু, যে মালয়েশিয়া আর কখনো আসতে পারবেন না, এরকম করে দেয়? এটা এখন করে, কিন্তু ওই সময় ব্ল্যাক লিস্ট বলে এটা ছিল না। তখন তো ফিঙ্গারিং এর এত কৌশল বা এত যে আপডেট, এটা তখন ছিল না। এখন তো ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ফেলে। হ্যাঁ, সো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সঙ্গে বোঝা যাবে যে ব্ল্যাক লিস্টেড কিনা। জি, ওকে। তো এরপরে আমি আমাদের ইমিগ্রেশন যারা নিয়ে আসছিল, তো যে যোগাযোগ করে দিত এক বাংলাদেশি, ওরে বললাম যে কোনোভাবে মালয়েশিয়ায় বের হওয়া যায় কিনা, কারণ আমি তো সংসারের জন্য আসছি, কিন্তু এখন ব্যর্থ হয়ে আবার ফিরে যাচ্ছি। তো ও আবার জিজ্ঞেস করছিল ইমিগ্রেশনের কাছে। তো ইমিগ্রেশন আমাদের এয়ারপোর্টে নেওয়ার সময় মাঝ পথে যে যখন বিরতি দিল, তখন বলল যে ইমিগ্রেশনের সাথে কথা হয়েছে, 2000 রিঙ্গিট দিলে ওরা আপনাকে ছেড়ে দিবে, তবে আপনার প্রতি আমার বিশ্বাস আছে, আপনি যদি চলে যেতে চান তাহলে যেতে পারেন, আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো আপনাকে, এখন আপনি সেখানে যেয়ে অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা ঢুকিয়ে দিবেন। তো আমি বললাম তাহলে আমার মার সাথে একটু কথা বলতে হবে, কারণ আমার তো বাবা যেহেতু নাই, মাই আমার অভিভাবক। তো মাকে ফোন দিলাম, মা বললো যে কান্নাকাটি শুরু করে দিল যে 8টা মাস ধরে আমি ঘুমাতে পারি না, আমি দিন গুনি কবে আমার কবির বাড়ি আসবে, আর আজকে তুমি আবার মালয়েশিয়ায় বের হতে চাও, আমার এটা শোনার আগে মরে যাওয়া ভালো ছিল। তো মায়ের ওই কষ্টে আবার চিন্তা করলাম, না ঠিক আছে, মায়ের ভালোবাসার জায়গা থেকে বললাম না, বের হব না, চলে যাব। তো বাংলাদেশে চলে আসলাম। আসার পরে আবার 2-6 মাস পরে যা হয়, কারণ এই দেশে তো আপনিও জানেন আমাদের কর্মের খুব অভাব। আবার আমরা যারা ওই যে কিছুটা মধ্যবিত্ত বা কিছুটা মানে স্ট্যান্ডার্ড ফ্যামিলির, তাদের অনেক জায়গায় অনেক কাজ করতে যায়। যেমন একবার মাঠে আমি কাজ করার জন্য গেছিলাম, সরিষা কাটতে হবে। তো অনেকেই আমার বন্ধু বান্ধব যারা বা যাদের সাথে একসাথে বড় হয়েছি, তাদের সবাইকে নিয়েছে যে সরিষা কেটে দিলে 50 টাকা দেবে।
তো আমিও গিয়েছি ওদের সাথে কাটার জন্যে। তো তখন যে ক্ষেতের মালিক ও বলতেছে তোমার কাটা লাগবে না, তুমি বসে থাকো, সরিষা কাটা হয়ে গেলে 50 টাকা নিয়ে বাড়ি চলে যেও। তো এরকম মানে আমাদের দিয়ে কাজ করানোটাও অনেক সময় মনে করতো যে এর দিয়ে কাজ করাবো। খুব উভয় সংকট কিন্তু, একটা হচ্ছে আপনার কাজ, একটা হচ্ছে পেটে ভাত নাই, আবার চেহারা ছবি মানে এমন যে লোকজন আপনাকে কাজ দিতেও খুব বিব্রত বোধ করতেছে। সো আপনি যাবেন কই আসলে? এটা একটা খুব ভয়ঙ্কর পরিস্থিতি, মধ্যবিত্তের সম্মানের মতো। হ্যাঁ, কিছু বলাও যায় না, চাওয়াও যায় না, আবার ক্ষুধা লাগলে না খেয়ে থাকাও যায় না, এই একটা অবস্থা। জি, তারপর? তো তারপরে দেশে আসার পরে আবারও একেবারে বেকার ছেলে হিসাবে কোনো ওয়ে নাই যে কিভাবে চলবো। ছোট ভাই ওই সময় কুর্দিস্তান গেছে, তো মা বললো যে যেহেতু ও কষ্ট করে গেছে, তুমি কষ্ট করে কিছু উপার্জন করে আনতে পারোনি, এখন তোমার চিন্তা কিন্তু তোমারই করতে হবে। তো এই জায়গা থেকে আমার এক ফ্রেন্ড ছিল, আমরা একসাথেই পড়াশোনা করেছি, ওর নাম তরিকুল ইসলাম। তো ওকে বললাম যে আর তো বাড়ি থাকার কোনো পরিবেশ, ছোট ভাইয়ের টাকা দিয়ে বড় ভাই চলা, এটা তো আমি নিজে আনইজি ফিল করি এবং মাও এটা চান না, তো কি করা যায়? তো ও বললো ঠিক আছে তুই আবার মালয়েশিয়ায় চলে যা। তো তারপরে আবারও ঠিক সেম ভাবেই মালয়েশিয়ায় চলে গেলাম, কিছু ধার দিনা করে। ও কিছু টাকা ম্যানেজ করে দিছিল, আমার মার একটা গরু ছিল, গরুটা 70,000 টাকা বিক্রি করা, এভাবে করে আবার গুছাই মালয়েশিয়াতে গেলাম। এবং পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমি যাওয়ার কিছুদিন পরেই যেই উদ্দেশ্য নিয়ে যাওয়া যে কোনো এক সময় মালয়েশিয়া সরকার আমাদের পারমিট দেবে, এবং সেই কাজটাই হয়েছিল, আমি পারমিট পেয়েছিলাম। ওকে। তো পারমিট পাওয়ার পরে তারপরে আলহামদুলিল্লাহ কনস্ট্রাকশনের কাজ করতাম, ওখানে লাইফটা খুব ভালো করেই সাজিয়ে নিয়েছিলাম। এবং এর শুরুতে অবশ্যই কিছুটা হুসট খাই, সেটা হলো যে আমি একটা গাড়ি চালাতে পারতাম ইতিপূর্বে যখন গিয়েছিলাম, এটা ফর্কলিফট বলে ওরা, মানে শর্টকাটে ফকলিফট বলে ডাকে আর কি মালয়েশিয়ানরা। তো এটা ফর্কলিফট, তো এই গাড়িটা চালাতে পারতাম। তো আমি যখন প্রজেক্টে কাজ নিলাম, এক ইঞ্জিনিয়ার ওই গাড়িটা রবিবারে সরাতে হবে, কিন্তু উনি কোনোভাবে ওই গাড়িটা সরাতে পারছেন না। তো আমি ওনাকে বললাম যে আমি তখন নতুন, মানে পরের বার যেয়ে নতুন, তো আমি বললাম আমি গাড়িটা সরাই দিতে পারবো। বললো যে তুই সরাতে পারবি, চালাতে পারিস? বললাম হ্যাঁ। তো আমি সরিয়ে দিলাম। ও পরের দিন অফিসে আলোচনা করলো যে আমাদের এটা তো ড্রাইভার মালয়েশিয়ান, ও তো ঠিক মতো আসে না। মালয়েশিয়ানরা কিছুটা মানে সরল অনেক, কিন্তু অলস প্রকৃতির। তো আমরা এটা তো কবিরকে চালাতে দিতে পারি। তো আমার ওরা ড্রাইভার হিসেবে আমাকে সিলেক্ট করলো, এবং এটা চালানোর কারণে আবার ইন্ডিয়ান তামিল যারা ছিল ওখানে কাজ করতো, ওদের এটা খুবই গায়ে লাগলো যে একজন বাংলাদেশি কেন এরকম কাজ করবে, যেটা মালয়েশিয়ানদের কাজ। তো এটা নিয়েও আমাকে মানসিক টর্চারের পাশাপাশি শারীরিক টর্চারও করলো, আমাকে মানে মেরেই বসলো যে তুই এই গাড়িটায় উঠবি না, এই গাড়িটা চালাবি না, এক তামিল। তো আমি এটা কাকে বলবো, আমি ম্যানেজারকে বললে যদি আরও হিতে বিপরীত হয়। তো ওই তামিলদের মধ্যে আবার আর একজন ছিল, তার নাম কুমার, সে খুবই ভালো মানুষ। তাকে বললাম যে দেখ আমার সাথে এরকম আচরণ করেছে, আমি এই গাড়িটা তো আমাকে কোম্পানি চালাতে দিয়েছে। তো বললো ঠিক আছে আমি ওরে বুঝাই বলে দেবো, যখন ব্রেক টাইমে ও ক্যান্টিনে আসবে তখন তুই ওরে কিছু খাবার কিনে দিবি, আর আমি ওরে বুঝাই বলে দেবো। তো আমি সেটা করলাম, আর ও ওরে বুঝাইলো যে বাংলাদেশ থেকে আসছে গরিব মানুষ বা এই সেই, ওর মতো করে ওর ভাষায় তামিল ভাষায় বুঝাইলো। পরে কয় ঠিক আছে তুই চালাস। তো এই জায়গা থেকে আমি ওখানে কাজ করলাম 3 বছর মতো। তারপরে আমার পুরাতন যে জায়গা আমি যেখানে ধরা খেয়েছিলাম ওই জায়গায় ফিরে গিয়েছিলাম, এবং ওখানে যে আমি আলাদা আর একটা কোম্পানির, সেই কোম্পানি না আর একটা কোম্পানির কাজে ঢুকি, সেটাই হার্ডওয়্যারের দোকান। এবং সেই বসটার সাথে এখন পর্যন্ত সুসম্পর্ক আছে, এবং এখন আমি মালয়েশিয়াতে বেড়াতে গেলেও সে তার কাছেই যাই। আমার এতদূর আসার পিছনে তারও অনেক সহযোগিতা ছিল। সে চায় না বুদ্ধিস্ট, বৌদ্ধ ধর্মের অনুসারী, কিন্তু আমার ধর্মীয় কাজে সে বাধা দিত না, আমার আরও এনজয় করতো। এমনকি আমার নামাজের সময় ও নিজে থেকে স্মরণ করে দিত যে তুই নামাজ পড়ে আসছিস কিনা। তারপরে ওরে যদি বলতাম আজ আমার তো প্রোগ্রাম আছে, আমি একটু সকাল করে চলে যাব, ঠিক আছে প্রোগ্রাম করে আয়। তারপরে যখন 2017-র দিকে একটা প্রোগ্রামে গেলাম, ওখানে 3 জন শ্রোতা ছিল আর আমরা বক্তা ছিলাম 2 জন। তো নতুন জায়গা, সেখানে যাওয়ার পরে একজন, তার নাম পলাশ, ওর বাড়ি যশোরের সারসাই। তো ও আমাদের আলোচনা শুনে বললো যে কবির ভাই আপনার কণ্ঠ তো ভালো, আবার ওয়াজও করেন ভালো, তো এগুলো তো আপনি ফেসবুকে দিতে পারেন, আপনি সঙ্গীত। মালয়েশিয়াতে থাকা অবস্থায়? মালয়েশিয়াতে। আচ্ছা। তো আমি বললাম এটা কিভাবে দেয়? তো ও আমাকে শিখাই দিল যে এইভাবে এটা ফেসবুকে দেয়া যায়। তো আমি ওর কথা মতো পরের দিন আমি একটা সঙ্গীত গেয়ে, কবি মতিউর রহমান মল্লিকের লেখা গান, আমার গানের ভাষা জীবনের সাথে যেন মিলেমিশে হয় একাকার,
তো এই গানটাকে আমি যখন পোস্ট করলাম তখন 280 ভিউজ হইল আর কি এবং অনেকের পজিটিভ কমেন্টস যে অনেক সুন্দর কণ্ঠ, মাশাআল্লাহ, পরবর্তী গানের অপেক্ষায় রইলাম। এইগুলো আমাকে খুবই অনুপ্রাণিত করে এবং পরবর্তীতে আমি আবার গান পোস্ট করি। সে গানটা কি ছিল আমার মনে নেই, তবে তৃতীয়তম গান ছিল স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, এরকম একটা গান। তখন টিএসসিতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়, কোনো একটা মেয়েকে হেনস্থা করা হয়। তো সেটাকে কেন্দ্র করে আমি কিছু মডিফাই করে আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের লেখা এই গানটা, যে টিএসসিতে নারীদের সাথে এই আচরণ আমি দেখিতে চাইনি, এরকম করেই গেয়েছিলাম। এবং ওই গানটা আমার আইডিতে 500 ভিউজ হইলেও তখন তরুণ প্রজন্ম বলে একটা পেজ ছিল, সেখানে দেখলাম যে 13 থেকে 14 হাজার ভিউজ। আচ্ছা, তো আমি এটা দেখে তো অবাক যে এখানে এত ভিউজ, এবং আমি আমার বসকে দেখাইলাম, তো বললো যে তুই তো ফেমাস হয়ে গেছিস। তো সেই জায়গা থেকে আস্তে আস্তে করে আমরা মডিফাই হতে হতে, তখন আপনি মালয়েশিয়াতে কাজ করতেন এবং হার্ডওয়্যারের দোকানে কাজ করতেন। জি, এর পাশাপাশি এগুলো শখের বশে টুকটাক শখের বশে তো করতাম। জি, তারপর কি হলো? অনেকের কাছে সমাদৃত হলো, তখন আমি আবার নাটক করা শুরু করলাম এবং নাটকগুলো মানুষের কাছে ব্যাপকভাবে, মানে ওই সময় কন্টেন্ট তো অনেকেই বানাতো না, মানে এখন তো অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করে। আমি এই কাজগুলো করি প্রবাস থেকে, এটা মানুষ খুব ভালোভাবে নিত। আর আমি তো নিজেই গান ভালো লিখতে পারি না, কিন্তু নিজেই লিখতাম। এর মধ্যে একটা গান ছিল আমি বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। এই গানটা মানে গোটা প্রবাসীদের লাইফটা, এবং এই গানটা গাওয়ার পরে মানে প্রবাসীদের কাছে ব্যাপকভাবে সমাদৃত। মনে আছে আপনার গানের কথাগুলো? হ্যাঁ, আমরা একটু শুনি তাহলে, আপনি যদি আমাদেরকে শোনান খালি গলায়। হ্যাঁ, জি। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো ও ভাই? এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা, খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নাড়ি। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জনা, এমন মানুষ কোন সে জনা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসে। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোঁটা ফোঁটা। এমন মানুষ কোন সে জনা,
এমন মানুষ কোন সে জনা তোমরা কি তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো আর শোনাবো অসাধারণ এটা অনেক লম্বা গান হ্যাঁ করেন হ্যাঁ নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে নাই অবহেলা আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মাগো আমি ভালো আছি মাগো আমি ভালো আছি দুঃখ নেই তো কোনো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছে পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে ভেবো না বাবা দেব আমি টাকা এমন মানুষ কোন সে জনা এমন মানুষ কোন সে জনা তোমরা কি তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছেড়ে বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতর নিথর দেহ পড়ে আছে জমিনের উপর এমন মানুষ কোন সে জনা এমন মানুষ কোন সে জনা তোমরা কি তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো
পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই। শুনে এ খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো, আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো, আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। অসাধারণ, অসাধারণ। আপনি এটা নিজে লিখেছেন এবং সুরটাও আপনার করা? জি। এই গানটা আপনাকে অনেকদিন বাঁচিয়ে রাখবে। আমি জানি না আমার এই কন্টেন্টগুলো বাংলাদেশের মানুষ তো দেখেন, দেশের বাইরের অনেক মানুষ দেখেন। একটা গানে এত শক্তিশালী বর্ণনা, এত সুন্দর শুরু থেকে শেষ পর্যন্ত মেসেজ, দুর্দান্ত, খুবই দুর্দান্ত। এই গানটা দিয়ে বোধহয় আপনার একটা ভালো যাত্রা শুরু হলো সেই সময়টাতে সোশ্যাল মিডিয়াতে। জি, সেই সময় প্রবাসীরা এই গানটায় অনেকেই কেঁদেছে এবং আমি আসলে এই গানটা নিজেরই তো চোখে পানি চলে আসছে। আমি যদি রিলেট করেন নিজেকে তাহলে বুঝতে পারবেন যে এটা খুবই ইমোশনাল একটা গান। জি, তারপর? তো এই গানটা আমি যখন মানে কাজ করতাম তখন আমি আমার লাইফ এবং পারিপার্শ্বিক লাইফ সেইগুলো দেখেই এই গানটা মানে মনে মনে লিখেছিলাম, মানে এটা খাতাতে লেখা না। বা আমি এখন তো কোনো গান লিখতে চাইলে আমি ফোনে লিখে ফেলি, নোটবুকে, কিন্তু ওই সময় এটা লেখা ছিল না। এটা আমি আমার কাজের মধ্য দিয়ে বানাতাম আর মনে রাখতাম এবং পরবর্তীতে এটা রেকর্ড করি এবং এখনও মনে আছে যে এটা রেকর্ড করতে যেয়ে আমি পুরো ঘামে ভিজে গিয়েছিলাম মোবাইলে। এবং এই গানটা আমাকে গোটা প্রবাসীদের কাছে এবং প্রবাসীদের অনুপ্রেরণা, তাদের ভালোবাসা, আর আমাকে কবির বিন সামাদ হওয়ার পিছনে প্রবাসীদের যে অবদান, সেটা আমি যদি কোনোদিন ভুলে যাই তাহলে সম্ভবত আমি আমাকে হারিয়ে ফেলবো। কত সালের গান এটা? কত সালে? এটা 2018 সালের। 18 সাল, তখনও মালয়েশিয়াতে? 17-18 আমি যদি মানে ভুল না বলি, ওই সময় মানে যখন আমি শুরুটা করেছি ঠিক ওই সময়। এবং প্রবাসীদের আরও অনেকগুলো গান আমি পরবর্তীতে করেছি, যেমন প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, তারপরে প্রবাসেতে কেমন আছি জানতে চাইলে তাই মাগো তোমায় বলি, প্রবাসেতে সুখের অভাব নাই। তো এভাবে কিছু গান, প্রবাসীদের গান আমি মাঝে মাঝে করতাম এবং এই কষ্টগুলো ছিল প্রতিটা মানুষের কষ্ট এবং এটা সেই সময় খুবই সমাদৃত হতো। পাশাপাশি আমি একটা কন্টেন্ট করেছিলাম মালয়েশিয়ায় প্রবাসীরা পুলিশের ভয়ে কিভাবে দিন যাপন করে, আবার অভিনয় করে। যেমন পুলিশের ভয়ে আমরা তো ঘরে ঘুমাতে পারতাম না, আমরা বনে যেয়ে ঘুমাতাম, বাগানে যেয়ে। আসলেই তাই হতো? হ্যাঁ, পাহাড়ে, জঙ্গলে। সিরিয়াসলি তাই করে? হ্যাঁ, আমার জানা নাই। মানে আপনি করেছেন? আমিও করেছি। আমরা সিরিয়াসই বাগানে ঘুমাতে হতো। আমরা যখন প্রজেক্টে কাজ করেছি পারমিট পাওয়ার আগ পর্যন্ত, তখন প্রতিটা বিল্ডিংয়ের তালা হতো, যেমন 35 তলা বিল্ডিংয়ে তো 18 তলা হয়েছে। আমরা 18 তলার ছাদ ঢালাই হয়ে গেলে ওই যে ফাঁকে ফোঁকে পুলিশরা তো অত কষ্ট করে ওখানে খুঁজবে না, তো এটা যখন 19 হতো, যখন 32 হতো, আমরা 32-এ ঘুমাতাম, পায়ে হেঁটে উঠতে হতো। আমরা দেখা যাচ্ছে যে এইভাবে থেকেছি। এরপরে অভিনয় দিয়ে সেই বিষয়গুলো আমি তুলে ধরতাম যে প্রবাসীদের জীবনটা কেমন, এবং সেগুলো আমরা মোবাইল দিয়ে এই কন্টেন্টগুলো করতাম। এর মধ্যে একটা নাটক ছিল যে
আমি বাগানে যে শুয়েছি, হঠাৎ করে পুলিশে অপরাসি দিয়েছে, খবর আসছে। তো সেই বাগান থেকে আবার আরও ডিপ বাগানে চলে গিয়েছি এবং যাওয়ার জন্য যতটুকু দৌড়াদৌড়ি করা লাগে সেই জায়গা থেকে আবার ওই পুলিশের ভয়ে আছি। সেই সময় হঠাৎ করে বাড়ি থেকে ফোন আসছে। তো দেখা যাচ্ছে ফোনে আমি আবার কথা বলতেছি, মাকে বোঝাচ্ছি। মা জিজ্ঞেস করতেছে কেমন আছো? তো মাকে, মা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখা যাচ্ছে জোরে কথা বলে ফেলেছি, বন্ধু ধমক, পুলিশ চলে আসবে, এত জোরে কথা বলা যাবে না। দেখা যাচ্ছে বিপদে আছি, কিন্তু মাকে, মা খুব ভালো আছি, হ্যাঁ আজকে খুব ভালো খেয়েছি মা, রান্না বান্না, এখন তো খুব আরামে আছি। এই যে জায়গায় আছি মা, এই জায়গায় তুমি কল্পনা করতে পারবে না যে বিদেশে এত শান্তি মা, এত ভালো জায়গা। তুমি খবরদার আমার ব্যাপারে টেনশন করবা না, আমি কিন্তু এই মাসে টাকা পাঠাবো, এই মাসে টাকা পাঠাবো। তো দেখা যাচ্ছে বাঘের মুখে রয়েছি, সেই সময় থেকে সান্ত্বনা দিচ্ছি যে মা কোনো টেনশন নেই, বা বাবা কোনো টেনশন নেই, ভাইকে বোনকে। আবার দেখা যাচ্ছে অনেকেই টাকা পাঠিয়েছে, বউ প্রতারণা করে নিয়ে চলে গেছে, সেটাও তুলে ধরেছি নাটকের মাধ্যমে। দেখা যাচ্ছে যে মাকে টাকা পাঠায় না, বাবাকে টাকা পাঠায় না, বউয়ের কাছে টাকা পাঠায়, হঠাৎ করে খবর আসলো যে বউ নাই। তো এরকম বেশ কিছু গল্প পেয়েছি, বিশেষ করে প্রবাসীদের। এটা আমি দেখলাম যে কিছুদিন আগে একটা টেলিভিশন চ্যানেল রিপোর্টও করেছে, মানে প্রবাসীদের এই যে কষ্টের টাকা নিয়ে অনেকেই ভেগে যান, এটা খুব দুঃখজনক। আমরা বেশ কিছু স্টোরিও পেয়েছি, আমরা সেগুলো নিয়েও কাজ করতে চাই। জি। তো তারপরে এই কন্টেন্টগুলো নাটক আকারে যখন যেতে থাকলো, তখনও এটা খুবই সমাদৃত হলো এবং মানুষেরা সবাই বেশি পজিটিভ কমেন্ট এবং সেইগুলো। তারপরে আমাকে কোনো একজন বললো যে, বা অনেকেই মেসেজ দিয়েছে বললেও ভুল হবে না, যে এগুলো দিয়ে তো আর্নিং করা যায়, আপনি আর্নিং করার রাস্তাটা করেন। তো আমি বললাম, আমি তো আসলে আর্নিং করার জন্য এখানে আসিনি, বা এগুলো আর্নিং করার জন্য করি না। আমি ছুটিতে দেশে আসলাম, আসার পরে চাঁদপুরের ফজলুর রহমান সোহেল, যাকে আমি বস বলে রাখি, এবং আমি এখনো তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ, আর খুবই সুসম্পর্ক তার সাথে রয়েছে। সে আমাকে বললো, আপনার এই কন্টেন্টগুলো দিয়ে অনেকেই অনেকভাবে ইনকাম করে, আবার আপনি এই কন্টেন্টগুলো ইনকাম করছেন না, মানে আপনি লস করছেন, কত টাকা আপনি লস করতেছেন, প্রবাসে থাকেন, কত কষ্ট করেন। তো আপনি এক কাজ করেন, আমার সাথে আসেন, আপনি কন্টেন্ট করে আমাকে দিবেন, আমি আপনাকে আর্নিং এর 35% আপনাকে দেবো। আচ্ছা। এবং তারপরে আমি বললাম, আমার অনেক টাকা ঋণ, এই ঋণগুলো আসলে, বললো যে ঋণগুলো তো পরিশোধ হবে, আরো ভালো কিছু হবে। তো আলহামদুলিল্লাহ কিছুদিন পরে তো ঋণগুলো পরিশোধ করতেই পেরেছি এবং কন্টেন্টগুলো বেশি সমাদৃত। পরে করোনাকালীন সময়ে ছুটিতে আসলাম এবং আটকে গেলাম, এক পর্যায়ে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেল। আচ্ছা। তো ওই লকডাউনের মধ্যে আমরা প্রচুর পরিমাণে কন্টেন্ট করার সুযোগ পেয়েছিলাম, কারণ তো কাজ ছিল না, আর ওই সময় মানুষও প্রচুর পরিমাণে কন্টেন্টগুলো দেখতো। তারপরে আস্তে করে আমি কিছুটা হলেও সেই জায়গায় আসতে পেরেছি, যে জায়গাটা আমার আব্বার অনেক বড় চাওয়ার ছিল, অনেক বড় স্বপ্নের ছিল, যে একসময় কবির স্টেজে উঠবে, কোরআনের আলো ছড়াবে, কোরআন প্রচুর ভিউ এগুলোতে, ঠিকানা tv.press প্রচুর ভিউজ। কিন্তু আপনি যে জনরাটা বেছে নিলেন, একটু ফানি জনরা, হ্যাঁ, আমি তো যে ফোন দিয়ে এটা দেখেছি, হ্যাঁ, লাস্ট যেটা 4 দিন আগে এসছে, আবেগের জায়গা খুঁজে পাও না, এই যে এটা তো আপনার খুবই পপুলার, বিশেষ করে আপনি নানা সেজে ফোন দিচ্ছেন, হ্যাঁ, কখনো দেখেছি যে একটা পানির মধ্যে কাদার মধ্যে, হ্যাঁ, এগুলো কি আপনার বাই ন্যাচারালি ছোটবেলা থেকে এগুলো ছিল আপনার মধ্যে, নাকি প্রয়োজনে? ছোটবেলা থেকে আসলে আমি অভিনয়টা আমার খুব বেশি ভালো লাগতো। আমি নাটক দেখার খুবই পাগল ছিলাম। আমি নিজেই নাটক নিয়ে দেখার কারণে মা তো শাসন করতেন। একবার আমাকে আলিফ লায়লা দেখার কারণে আমার মা মাটির মধ্যে 10 হাত আমার নাক এবং কপাল লাগাইয়ে ঠেলতে হয়েছিল। এই জীবনে আর কোনোদিন না। ওরে বাবা, ভয়ঙ্কর রক্ষণ। আলিফ লায়লা দেখার জন্য আমার দাদির সাথে পরিকল্পনা করলাম যে আমি কি করে আলিফ লায়লা দেখতে পারি, কারণ সবাই এসে গল্প দিত যে সিন্দাবাদ আসে, সে তরবারি দিয়ে। আলিফ লায়লা আমাদের জেনারেশনের, বাই দ্য ওয়ে। এবং নাটক দিয়ে অনেক মেসেজ মানুষকে দেয়া যায়। যেমন আমি ভিক্ষা করি, তো ফকির সেজে আমি দেখাচ্ছে যে ফ্রি ফায়ার খেলতেছে, তো আমি যে তার শাসন করতেছি যে ফকির হয়েছি তো কি হয়েছে, তুই ফ্রি ফায়ার খেলবি কেন। তো এইভাবে এক একটা কিছুর বিরুদ্ধে আমার অবস্থান, মেসেজ থাকে। এবং ফোন কলটা আসলো মূলত আমি জুকারবার্গকে একটা ফোন কল দিয়েছিলাম মালয়েশিয়াতে থাকতে জুকারবার্গকে একটা ফোন কল দিয়েছিলাম যে মানে তুমি এটা বানাইছোটা কি? এটা বানানোর পরে আমার ছেলেপিলে তো সব ধ্বংস হয়ে যাচ্ছে, কেউ তো লেখাপড়া করে না, রাত জেগে থাকে, এখানে প্রবাসে থাকি, এরাও আগে ফজরের নামাজ পড়তো, আর এখন রাত্রি টানাটানি ঠেলাঠেলি করে এত রাত করে ঘুমায় যে সকালে ফজরের নামাজ তো দূরের কথা, ঠিক মতো ডিউটিতেও যাইতে পারে না। তো এই ফেসবুক নামের এই জিনিসটা বানায় তো তুমি একেবারে বাংলাদেশটারে বা আমাদের এই জেনারেশনটারে নষ্ট করে দিচ্ছ, বাচ্চারা ঠিক মতো পড়াশোনা করে না, সবকিছু থেকে অমনোযোগী হয়ে যাচ্ছে। এটা ছিল আমার প্রথম ফোন কল, যে জুকারবার্গকে ফোন দিয়েছিলাম। এবং
সেটা ছিল আমার একটা অডিও রেকর্ড। আচ্ছা আচ্ছা। এবং ওইটাও ওই সময় খুবই সমাদৃত হয়েছিল। এরপরে দ্বিতীয় ফোন কল ছিল মজনুকে নিয়ে। মজনু একজন কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ করেছে, এরকম একটা আপনার মনে হয় মনে থাকার কথা। ওই সময়টাতে ওই মজনু কলেজ মানে ঢাকা ইউনিভার্সিটির, ঢাকা ইউনিভার্সিটি, রাইট। একটু মানসিকভাবে ভারসাম্যহীন বা টাইপের মানসিক ভারসাম্য এরকম ভাবে বলা হচ্ছিল ওই সময়টাতে। তো মজনুকে আমার যারা টিমের রকি আছে, আলামিন আছে, মারুফ হোসেন যে আমার সাথে সবসময় থাকে, ওরা আমাদের একটা অফিস ছিল ঠিকানা tv.press-এর। তো ওরা বললো যে ভাই মজনু নিয়ে কিছু করা যায় না, তারে যে ধরলো তো পাগল ছাগল, মানে একটা কলেজ ছাত্রীর সাথে আসলে কিভাবে সম্ভব, একজন একা মানুষ, এটা কি। তো বললাম তাহলে এক কাজ করি, ওরে আমারে বন্ধু বানাই, তো আমার বন্ধুরে খোঁজ নেব, তো থাকে ঢাকায়। তো আমি বন্ধু সেজে, আমি তো গ্রামের মানুষ, যশোরের আঞ্চলিক ভাষা আপনার জানা থাকার কথা, যে একেবারে লোকাল ভাষায় আমি ওরে যদি আমার মতো করে বলি, ওরে আমি এরকম বলছিলাম, এ দোস্ত এই তুই এই কাজ কি করে করলি, হ্যাঁ তুই তো ঢাকায় যাওয়ার পর তোর খোঁজ খবর পাই না, তোর টিভিতে আমি দেখি তো অবাক হয়ে গেলাম, হ্যাঁ তোর নিউজই দেখাইলো, তুই তো ভাগ্যবান রে। তো এইভাবে ওরে যে তুই একা এভাবে কিভাবে সম্ভব হলো, এই ফোন কল যে করলাম, ওইটা ওই সময় খুবই সমাদৃত হলো। আপনার এই চিন্তাগুলো কি হুট করে মাথায় চলে আসে? হুট করেই, কোনো স্ক্রিপ্ট নাই, কিচ্ছু নাই? না। যেমন আমাদের যখন একজন মন্ত্রী বলেছিলেন যে কচুরি পানা এটা করা যায়, মানে এটা খাওয়া যায় বা এরকম কিছু একটা হয়েছিল, তো আমি ওই কচুরি পানা নিয়ে আমার ফ্রেন্ডদের বললাম চলো তাহলে কপোতাক্ষে যাই। আমাদের পাশে কপোতাক্ষ নদ আছে মাইকেল মধুসূদনের। তো ওখানে এসে কন্টেন্টটা করলাম এইভাবে যে আমি কচুরি পানাগুলো সব এক জায়গায় করতেছি, আমার ছেলে থাকে বিদেশে, তো তারে ফোন দিলাম যে তুই দেশে আয়, এখন কচুরি পানা আমি সব দখল করে ফেলেছি, তোর আর বিদেশ থাকা লাগবে না, এখানে মোটামুটি আমি মানে নিজের কালেকশনে রাখছি, তুইও আয়, এসে আমরা কচুরি পানা দিয়ে এখন বড় লোক হয়ে যাবো, আর বিদেশের কোনো টাকার দরকার নেই। তো এইভাবে কন্টেন্টগুলো ক্রিয়েট করে অন্যায়ের প্রতিবাদ, মানে হুট করে যেটা বলে দেয়া। আমাদের মন্ত্রীরা তো স্যাটায়ার, কিন্তু মেসেজপূর্ণ, প্রত্যেকটা ভিডিও যেটা থাকে স্যাটায়ার থাকে, কিন্তু ভেতরে মেসেজ আছে। আপনারা যদি ভিডিওগুলো দেখেন খুব ভালো করে, অশ্লীল বলতে আমরা যেটা বোঝাই সেরকম কোনো কিছুই নেই ওনার কন্টেন্টে, এবং সবাই দেখতে পারবেন এরকম একটা প্ল্যাটফর্ম উনি তৈরি করেছেন, ঠিকানা tv.press। এবং যেটা আমি দেখলাম যে 1 মিলিয়ন ক্রস করেছে সাবস্ক্রাইবার, এবং ইউটিউবে 1 মিলিয়ন কিন্তু অনেক বড় কিছু, অনেক বড় কিছু। ওই করোনার সময়টাতে চলে আসা হলে এরপর আর যাওয়া হয় নাই, এরপরে আর যাওয়া হয় নাই, বারবার অ্যাপ্লাই করলেও ওইটা যেহেতু ভিসা শেষ হয়ে গেছে, তারপরে করোনা লকডাউন যখন চলে গেল, আমাকে আবার ওই বিভিন্ন জায়গায়, মালয়েশিয়ায় থাকতেও বিভিন্ন মাহফিলে ইসলামী সঙ্গীত করার জন্য একটু দাওয়াত হতো, তো আমি ইসলামী সঙ্গীত করার জন্য যেতাম বিভিন্ন মাহফিলে। এটাও ওখানেও যে আলহামদুলিল্লাহ ওই একটা মাহফিলে গেলে আরো 3-4টা মাহফিলে দাওয়াত চলে আসতো। এবং এখন যদি বলি যে আমার রমজানের আগ পর্যন্ত কোনো ডেট ফাঁকা নাই, ওরে বাবা, মানে সব একটার পরে একটা শিডিউল করা। যেমন আপনারাও যখন শিডিউলটা আমিও মিলাচ্ছিলাম যে আমার মিলাতে হবে, তো এইভাবেই প্রতিনিয়ত প্রোগ্রাম, বিভিন্ন মাহফিলে গিয়ে ইসলামী সঙ্গীত করেন? ইসলামী সঙ্গীত করি, এবং আলোচনাটা আমি করতে চাই না, কিন্তু এখন বাধ্য হই, কারণ সময়টা আমাকে এত বেশি দেয়া হয় যে শুধু গান গেয়েও এটা পার করা কষ্ট হয়ে যায়। সমস্যাটা হলো যে আমাদের দেশে কিছুটা এটা রোগ বলবো আমি, যদি এটা থেকে সবাই বের হতে পারে, আমিও বের হতে পারি, সেটা ভালো হবে। যদিও ভাইরাল হওয়ার চিন্তা কখনোই ছিল না, এখনো নেই। সেটা হলো যে এখন ভাইরাল পারসনকে মানুষ খুব বেশি লাইক করে। তো আমি যখন স্টেজে উঠি, গান করি, চলে আসলে দেখা যায় যে প্রধান বক্তা যিনি সম্মানিত একজন আলেম বা মুফাসসির, উনি আলোচনা কোরআন হাদিস থেকে ভালো আলোচনা করলেও অনেক সময় এগুলো শুনছে না, অনেকে উঠে যাচ্ছে, তখন পরিবেশটা নষ্ট হচ্ছে, এবং ওই মানুষটার একটা মানে আমার মনে হয় সম্মানে আঘাত পড়ছে। এটা মনে করেই মূলত আমি আগে কখনো প্রধান বক্তার দাওয়াত নিতাম না। আমি বরাবরই আমি কমিটিকে বলতাম প্রধান বক্তার দাওয়াত নেব না। তো এখন কমিটি বলে দেখেন আপনি যখন নেমে চলে যান তখন মাহফিলটা হয়ে যায়, একটা অগোছালো হয়ে যায়, লোক উঠে চলে যায়, কিছু মানে সব যে চলে যায় এমন না, কিন্তু একটা মানে পরিবেশটা খুবই খারাপ হয়ে যায়। এই জন্যে এখন বাধ্য হয়ে, হ্যাঁ তবে আমার থেকে যারা আরো বেশি পপুলার তাদেরকে আমার পরে রাখলে সমস্যা হয় না, কিন্তু আমার দেখা যায় যে আমি আবার যেখানে আমার আগের পপুলার ব্যক্তি আমার আগে যদি করে যায়, তাহলে আমি আবার পরে করতে গেলে সমস্যা হয়। এই যে মানে পপুলারিটির বিষয়, এখানে আসলে কে কত ভালো বলতে পারছে বা কে কত ভালো শিক্ষিত বা কে কত বড় আলেম, এটা এখন বর্তমান খুব একটা দেখা হয় না। জি, এটা তো একটা বড় সমস্যা, খুবই বড় সমস্যা। জি, হ্যাঁ।
দিনের কথা বলতে গেলে আসলে সবচেয়ে জানাশোনা জ্ঞানী মানুষেরই সমাদর হওয়াটা সবসময় বেশি জরুরি। তো এর মধ্যে আরেকটা কথা কিন্তু এড়িয়ে গেছে, সেটা হলো করোনাকালীন সময়ে যখন আমি ওই যে কচুরি পানা টানা সহ কন্টেন্ট করলাম, তখন মরহুম আকিজউদ্দিন স্যার, যে আকিজ কোম্পানি তো জানেন আপনারা, তো আকিজউদ্দিন স্যারের বড় ছেলে শেখ মহিউদ্দিন স্যার, উনি কোনো না কোনোভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন এবং আমাদের মুকুল স্যারের মাধ্যমে কথা হলো। স্যার প্রায় আধা ঘন্টারও বেশি আমার সাথে কথা বললেন এবং এমনভাবে কথা বললেন যে যেন আমি ওনার অনেক পরিচিত। উনি অনেক বিষয়ে আমাকে কারেকশন দিলেন, কবির এটা এইভাবে। তারপর বললো আমি তোমার সাথে দেখা করতে চাই। তখন করোনাকালীন সময়, লকডাউনের সময়। তো উনি হেলিকপ্টার নিয়ে যশোরে যাইতে পারতেন না, তো নিজের গাড়ি নিয়ে উনি যেহেতু ডাক্তার মানুষ, ওনার মতো করে যশোরে গেলেন এবং আমাকে খোঁজ করলেন। তো আমি ওনার সাথে দেখা করলাম আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে। ওনার ওখানে অনেক কনফারেন্স হল টল অনেক কিছু আছে। উনি আমাকে খুব ভালো করে সব দেখালেন এবং পরবর্তীতে আমাকে প্রস্তাব দিলেন যে তুমি যেহেতু মালয়েশিয়ায় থাকো, তো তোমাকে আর যাওয়া দরকার নেই, তুমি আমার আকিজ কলেজিয়েট স্কুল, আমাদের যেখানে 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আছে, ওখানে আমাকে উনি বললেন যে তুমি আমার এখানে চাকরি করো এবং মালয়েশিয়াতে যে বেতনটা পাও সেই বেতনটাই আমি তোমাকে এখানে দেবো। তুমি দেশে থাকো, দেশে জব করো, আর এর পাশাপাশি তুমি কন্টেন্ট ক্রিয়েট করো। উনি আপনার ভিডিও দেখতেন? হ্যাঁ, উনি ভিডিও দেখতেন। ওকে, ভিডিওর মাধ্যমেই। তারপরে আমি বললাম স্যার তাহলে আমাকে সময় দেন, আমি একটু আমার মায়ের সাথে আলোচনা করব যেহেতু। তো মার সাথে বললাম, তো মা বলল যে আমি ছোটবেলায় যখন আমাকে কেউ জিজ্ঞাসা করতো যে বড় হয়ে কি হতে চাও, তো আব্বা যেহেতু মাস্টার ছিলেন, আমি বরাবরই বলেছি যে আমি টিচার হতে চাই। বা আমাদের যখন কোনো বিষয়ে কোনো প্রোগ্রামে লিখতে হতো যে মানে কাঙ্ক্ষিত টার্গেট কি, তো আমি লিখতাম যে টিচার হতে চাই। তো কোনো না কোনোভাবে মা বললো যে তুমি তো ছোটবেলা থেকেই মনে করতে যে তুমি একজন টিচার হবা, টিচার হইতে চাও, তুমি টিচার হওয়ার স্বপ্ন তোমার ছিল, তো তাহলে এটাকে অ্যাকসেপ্ট করো। এবং আমি স্যারকে জানালাম, স্যার ঠিক আছে আমি আপনার প্রতিষ্ঠানে, এবং এখন পর্যন্ত আমি স্যারের প্রতিষ্ঠানে কালচারাল টিচার হিসাবে কর্মরত আছি। মাশাআল্লাহ। এই ছিল সবকিছু মিলিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যেই চলে যাওয়া হলো, জীবনের এত আপস অ্যান্ড ডাউন, হ্যাঁ, সবকিছু মিলিয়ে ঠিক সেই জায়গাটাই যাওয়া হলো। আমরা খুব স্বল্প সময়ে ওনার গল্পটা তুলে ধরলাম এখানে, কিন্তু আমি জানি এই গল্পের পেছনে আরও অনেক গল্প আছে। ঘণ্টাখানেক সময় ছিলাম, আপনারা হয়তো কেটে কুটে আরও অল্প সময় দেখবেন, হয়তো 30 থেকে 40 মিনিট, কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর এই গানটা আমার ব্যাক অফ দ্য মাইন্ডে বাজতেছে এই গানটা। আপনি যখন এই গানটা করছিলেন তখন আমি চিন্তা করছিলাম যে আমি হয়তো বিদেশ কোনোদিনও ওইভাবে যাওয়া হবে না, বা আমি যাইও নি, কিন্তু মানে ঢাকা শহরে আমার আসতে হয়েছিল এবং তখন আমার মা থাকতো বগুড়াতে। সো ওই সময়টাকে আমি রিলেট করার চেষ্টা করছিলাম, এবং আমার মনে হয় যে সকল প্রবাসী যারা এই গানটা শুনেছেন, গানের কথাগুলো তাদের অন্তরে গিয়ে বাঁধবে এটা। আপনি খুব ভালো করছেন কবির ভাই, কন্টেন্ট এবং একই সাথে আপনার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন সমস্ত কিছু মিলিয়ে আপনি খুব ভালো করছেন। সো আমি এক কথা দিয়ে শেষ করতে চাই, আপনি যা করছেন তা নিয়ে আপনি হ্যাপি কিনা? আলহামদুলিল্লাহ, আমি সবচেয়ে বেশি হ্যাপি হয়েছিলাম সেই দিন, যেই দিন যে মালয়েশিয়াতে আমি একসময় জবের উদ্দেশ্যে গিয়েছি, সেই মালয়েশিয়াতে ইনভাইট হয়ে আবার কালচারাল প্রোগ্রাম করার জন্য গিয়েছি। তো আমি যখন সিঙ্গাপুর 2 দিন থেকে মালয়েশিয়াতে গেলাম, মালয়েশিয়া ইমিগ্রেশনে যখন ফিঙ্গার দিলাম, তখন আমার ডকুমেন্টসগুলো যেগুলো আপনাদের কাছেও দিয়েছি প্রবাসের, আমার পাসপোর্টের, তো ওইগুলো চলে আসলো। তো বললো যে একসময় তো ইমিগ্রেশন বলতেছে একসময় তো তুই মালয়েশিয়াতে এখানে জব করতিস। তো বললাম হ্যাঁ। তো বললো এখন কি করিস, কারণ ট্যুরিস্টে তো অনেকেই যে থেকে যায়, ঢুকতে দেয় না। আমার একটা ভয় ছিল যে আমাকে হয়তো ঢুকতে দিবে না, কারণ আমি যেহেতু জব করতাম, তো বলবে তুই আবারও জবের জন্য আসছিস। তো আমি বললাম আমি তো দেশে এখন একটা স্কুলের টিচার। তো বললো সেটা কিভাবে সম্ভব হয়েছে। তো আমি বললাম যে পড়াশুনো ছিল তো এই জন্যে সম্ভব হয়েছে। তারপরে আমি আবার কন্টেন্ট ক্রিয়েট করি, ও ইমিগ্রেশনকে বললাম, কারণ আমি মালয় ভাষা সম্বন্ধে আমার একটা নাটকই আছে যে ভাষা শেখবো, যেখানে আমি মালয় ভাষা শেখাতাম নাটক দিয়ে মানুষকে। আচ্ছা আচ্ছা। তো ওরা আমাকে প্রশ্ন করলো যে কন্টেন্ট ক্রিয়েট করিস, কি করিস ওখানে। তো আমি ওদেরকে সার্চ করে দেখাতে চাইলাম। তো দেখাতে যে তখন এয়ারপোর্টের নেটটা স্লো হয়ে গেল। তো ইমিগ্রেশন আমাকে বলতেছে আমার সাথে মিথ্যা বলার দরকার নেই, ঠিক আছে তোরে পাস দিচ্ছি, তুই যা মালয়েশিয়াতে কোনো ঢোক, তোর কোনো অসুবিধা নেই। তো আমি কিছু দূর যাওয়ার পরে আবার দেখলাম নেট চালু হয়েছে। তো আমি আবার ব্যাক আসলাম, এসে সেই ইমিগ্রেশনকে বললাম যে আমি এই যে দেখ আমি কন্টেন্ট ক্রিয়েট করি। তো ওরে দেখাইলাম। মানে বিদেশে একটা বিষয় হলো যে সবাই সবার সাথে তুই করে কথা বলে বা এই শব্দগুলো। তো ও এটা দেখার পরে আমাকে বলতেছে তুই তো জাকির নায়েকের ছোট ভাই, তো মালয়েশিয়ায় ঢুকতেই হবে। এরপরে আরো কয়েকবার গেলাম, মালয়েশিয়া গেলাম, মালদ্বীপস গেলাম, কাতারে গেলাম,
সিঙ্গাপুর, তারপরে ইন্ডিয়াতে তো পাশাপাশি রাষ্ট্র গিয়েছি, সৌদি আরবেও প্রোগ্রাম করেছি, বেশ কিছু দেশে গেছে, বেশ কিছু দেশে, এবং আলহামদুলিল্লাহ আমেরিকায় নেওয়ার জন্য অলরেডি প্রসেসিং করতেছে আমাদের ভালোবাসার মানুষগুলো। বাহ, বিউটিফুল। তো কবির বিন সামাদ অত্যন্ত জনপ্রিয় এবং তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লম্বা সময় ধরে কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছেন, এবং কন্টেন্ট ক্রিয়েশন, শিক্ষকতা এবং দিনের দাওয়াত ওনার মতো করে এই যে কাজগুলো নিয়ে উনি ব্যস্ত আছেন, সেটা নিঃসন্দেহে ওনার জীবনের স্বপ্নই ছিল। কিন্তু আজকের এই গল্পে আমরা ওই জায়গাটাকেই ফোকাস করতে চাই যে যখন উনি বিদেশ গেলেন, যখন ঘরে নুনান্তে পান্তা ফুরায় অবস্থা, এবং সেই জায়গাটি থেকে জেলে চলে যাওয়া, হেরে না যাওয়া, বারবার উঠে দাঁড়ানো, এবং শেষ পর্যন্ত ওনার দোয়া আল্লাহ কবুল করেছেন, ওনাকে আল্লাহ আজকে এতটা সম্মানিত করেছেন। অনেক ধন্যবাদ কবির ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি যশোর থেকে আসছেন, এটা একটা বিশাল পাওয়া হলো কিন্তু আমার অনুষ্ঠানে। আমি আপনার বিশাল ফ্যান, আমি খুব দেখতাম। কবির ভাই কথা বলে খুব ভালো লেগেছে। আপনি অনেক ভালো থাকবেন এবং আপনার জন্য অনেক দোয়া থাকছে, শুভকামনা থাকছে। জি, আপনাদের জন্য শুভকামনা, এবং আপনি শুধু আমার না, আমাদের সবার দোয়া পান। বাংলাদেশের মানুষ শুধু না, প্রবাসেও আপনার ব্যাপারে অনেকেই আমাকে মাঝে মাঝে বলে যে আপনি এরকম একটা স্টুডিও ক্রিয়েট করেন, তো বললাম সবাই ভালো করবেন ইনশাআল্লাহ। না, সবাই